অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমার্ক, পর্ব 14। অনেক গ্রেনেড এত কাছে বিস্ফোরিত হয় যে হাত মুখ আগুনের আঁচে ঝলসে যেতে চায়। গ্রেনেডের এক আধটা টুকরো নিজের শরীরেও বেঁধে। গ্রেনেড ছুঁড়েই চার হাত পায়ে হামা দিয়ে পালিয়ে যায়। মনে হয় একটা অশুভ শক্তি পেছন থেকে তাড়া করছে আমাদের। প্রচণ্ড রাগে শরীর জ্বলে যায়। বুঝতে অসুবিধা হয় না আমি এক নিষ্ঠুর খুনিতে রূপান্তরিত হয়েছি। এত নিষ্ঠুর যে ওদের রক্ত পান করতেও সামান্যতম দ্বিধা হয় না আমার। সামনের দিকের পরীক্ষাগুলো ছেড়ে পিছিয়ে এসেছি। ওগুলোর বর্তমান অবস্থা করুণ। এখন নামেই পরীক্ষা ওগুলো। বাস্তবে মাটি আর টুকরো টুকরো ইটকাথার স্তূপ স্তূপ ছাড়া আর কিছু নয়। দেখে মনেই হবে না কখনো ওগুলো পরীক্ষা ছিল। তারপরও ওর মধ্যে থেকে লড়াই চালিয়ে যাচ্ছি আমরা। শত্রু নিশ্চয়ই স্বপ্নেও এতটা আশা করেনি যে টানা 3 দিন গোলাবর্ষণের পরও এত প্রবল বাধা দেওয়ার মতো মনোবল আমাদের থাকবে। একসময় দুপুর হলো। মাথার উপর আগুন ঢালতে লাগলো সূর্য। দরদর করে ঘামছি আমরা। কপাল গাল বেয়ে লবণ পানির স্রোতের মতো ঘাম গড়িয়ে নামছে। চোখের মধ্যে ঢুকলে হু হু করে জ্বলে উঠছে চোখ। ফলে বারবার জামার আস্তিন দিয়ে চোখ মুছতে হচ্ছে। আস্তিনে লেগে থাকা রক্ত মুখে লেগে চেহারার অবস্থা যাচ্ছে তাই। পিছু হটতে হটতে আরেকটা পরীক্ষায় চলে এলাম আমরা। এটা এখন পর্যন্ত মোটামুটি অক্ষত আছে। আমাদের একদল সহযোদ্ধা শত্রুর ওপর পাল্টা আঘাত হানতে প্রস্তুত হচ্ছে দেখে আমরাও যোগ দিলাম। আমরা পরীক্ষার নিরাপদ আশ্রয়ে পৌঁছানো মাত্র তেড়ে আসতে থাকা শত্রু বাহিনীকে লক্ষ্য করে মেশিনগান ওপেন করলো আমাদের গানাররা। থমকে দাঁড়ালো শত্রু। সামনের কাঁটাতারের প্রায় সবাই শুয়ে পড়লো দেখতে দেখতে। শত্রুর মধ্যে ইতস্তত ভাব দেখে নতুন করে উজ্জীবিত হলাম আমরা। আমাদের গোলা গিয়ে পড়ছে ওদের 100 গজ সামনে। এই দূরত্বটুকু অতিক্রম করার জন্য সামনে ঝুঁকে পড়ে ছুটলাম আমরা। আমাদের পাশেই ছিল এক ল্যান্স কর্পোরাল। ছুটন্ত মানুষটার মাথা চোখের পলকে উধাও হয়ে গেল দেখে তাজ্জব হয়ে গেলাম। ওই অবস্থাতেই কয়েক পা ছুটে গেল দেহটা। তারপর আছড়ে পড়লো ধরাস করে। কাটা গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে আকাশের দিকে। আমার গা গুলিয়ে উঠল। সামনে নিয়ে একটু পর আবার ধাওয়া শুরু করলাম। ওরাও ভাগ্যদেবী উল্টে গেছে দেখে আর দেরি না করে পালাতে লাগলো। ওদের তাড়া করে কিছুক্ষণের মধ্যে আমাদের ফেলে যাওয়া পরীক্ষার কাছে ফিরে এলাম। সকালে যেখান থেকে শুরু করেছিলাম, রিজার্ভ সৈন্যদের বিশ্রামাগার যেখানে ছিল সেখানটায় পৌঁছাতেই শক্তি ফুরিয়ে গেল। ইচ্ছে হলো ওখানেই শুয়ে পড়ি, কিন্তু সে উপায়ও নেই। শত্রুকে খতম করতে হবে আগে, তারপর অন্য কিছু। ছুটতে থাকলাম। ওদের খতম করতে হবে। কোনো রকম দয়ামায়া দেখানো চলবে না। হত্যা ছাড়া কথা নেই। শত্রুর রক্তের পুকুরে স্নান করতে হবে আজ। আমরা যদি ওদের খতম না করি, ওরা আমাদের খতম করবে। এর অন্যথা হওয়ার জো নেই। বিশ্রামাগার যেখানে ছিল সেখানকার ছেঁড়া খোড়া ঝলসানো মাটি রোদের কড়া তাপে চকচক করছে। তার ওপর দিয়ে ছুটছি আমরা। বুকের মধ্যে ধড়ফড় করছে নির্যাতিত ফুসফুস। গলা, বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠোঁট ভেজানোর ব্যর্থ চেষ্টা করলাম কিছুক্ষণ। লাভ হলো না। কারণ জিভ শুকিয়ে শিরিষ কাগজ হয়ে গেছে। তবু থামার উপায় নেই। খানাখন্দে পড়ে যাতে হাত পা না ভাঙে সেদিকে লক্ষ্য রেখে লাফিয়ে লাফিয়ে ছুটছি আমরা। পথে কত নিহত সৈন্যকে যে মারিয়ে এসেছি কে রাখে তার হিসাব। হঠাৎ হঠাৎ দু একজন আহত সৈন্য পা ধরে বসে থামিয়ে দিচ্ছে। গোঙাতে গোঙাতে সাহায্য চাইছে। কিন্তু আমরা অসহায়, কিছু করার নেই। হৃদয়হীন পাষণ্ডের মতো ঝটকা মেরে পা ছুটিয়ে নিয়ে আবার ছুটছি। একটাই লক্ষ্য আমাদের, শত্রুকে ধ্বংস করতে হবে। তাছাড়া আর কিছুই বিবেচনা করছি না। দয়ামায়া বলে কিছু নেই। শত্রুপক্ষের কাউকে দেখলেই হলো। তাকে পরপারে না পাঠানো পর্যন্ত বিশ্রাম নিচ্ছি না। আমরা মানুষ নই আর, লাশে পরিণত হয়েছি। তার অথচ তারপরও কোনো জাদুমন্ত্র বলে এখনো পর্যন্ত রণক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছি। অল্প বয়সী এক ফরাসি সৈনিক ছুটতে ছুটতে দল থেকে পিছিয়ে পড়েছিল। আমি ধরে ফেললাম তাকে। সঙ্গে সঙ্গে দুহাত তুলো ছেলেটা, এক হাতে রিভলভার। গুলি করতে যাচ্ছে না আত্মসমর্পণ নিশ্চিত জানি না। কে যাবে সেই খোঁজ নিতে? কানের কাছে কড়াক শব্দ হলো একটা। পরক্ষণে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ছেলেটার। ও মাটিতে পড়ার আগেই সামনে ছুটলাম আমি। আরও একজন ফরাসি পিছিয়ে পড়েছিল। কয়েকটা গুলি তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেল। পেছন দিকে ধনুকের মতো বাঁকা হয়ে গেল লোকটা। বাতাস ধরে নিজের পতন ঠেকানোর চেষ্টা করলো বোধহয়। লাথি মেরে ফেলে দিলাম তাকে। বেয়নেট চার্জ করলাম। তারপর ওটা বের করেই আবার সামনে ছোটা। ধাওয়া করে আরেকজনকে ধরলাম। বিপদ টের পেয়ে রাইফেল ফেলে দিল সে। দুই হাতে চোখ ঢেকে বসে পড়লো। কাঁপছে থরথর করে। গুলি করতে গিয়েও করলাম না। আরও যেসব বন্দী আছে তাদের সঙ্গে আহতদের বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগবে বলে ওকে প্রাণে বাঁচিয়ে রাখলাম। শত্রুকে ধাওয়া করায় এত বেশি ব্যস্ত ছিলাম যে কখন তাদের প্রতিরক্ষা লাইনের একেবারে কাছাকাছি চলে এসেছি খেয়ালই করিনি। হঠাৎ সামনে থেকে মেশিন গানের ব্রাশ ফায়ারের হুঙ্কার শুনে চমকে উঠলাম। ঘাড়ের পেছনে খাটো চুল সরসর করে দাঁড়িয়ে গেল কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পেরে। তার আগেই আমাদের 4-5 জন আহত হয়ে লুটিয়ে পড়ল। পরক্ষণে আমাদের গ্রেনেড চার্জের মুখে সম্পূর্ণ নীরব হয়ে গেল মেশিন গান। যেমন আচমকা শুরু হয়েছিল তেমনি আচমকা। গ্রেনেডে মেশিন গান চুপ করে গেলেও আমার গানার মোটামুটি অক্ষতই ছিল। স্কার্জিনস্কি এক লাফে পৌঁছে গেল তার অবস্থানের কাছে। আর সে কিছু বুঝে ওঠার আগেই রাইফেলের বাট দিয়ে প্রচণ্ড জোরে মেরে বসলো তার মাথায়। একটা চোখ ছিটকে বেরিয়ে গেল লোকটার। আমাদের দিকে নিষ্পলক চেয়ে থাকলো। অন্য যারা ছিল আমাদের
আমরা তাদের অল্পক্ষণেই খতম করে দিলাম। এবার একটু বিশ্রামের প্রয়োজন। আমাদের কাছেই রয়েছে এক সারি কামান। পাশে রাখা আছে কামানের নল ঠান্ডা করার জন্য কয়েক বালতি পানি। এদিকে পিপাসায় আমাদের ছাতি ফেটে যাওয়ার জোগাড়। কাজেই ওই পানি ঢকঢক করে গিলতে লাগলাম সবাই। প্রাণ জুড়িয়ে গেল আমাদের। কাঁটাতারের বেড়া কেটে রাস্তা তৈরি করার দল তৈরি এসে এসে হাজির হলো। ভারী ওয়্যার কাটার দিয়ে কটকট শব্দে তার কেটে দিচ্ছে একদল লোক, আরেক দল কাঁটাতারের ওপর দিয়ে তক্তা বিছিয়ে দিচ্ছে আমাদের হাঁটা চলার জন্য। এক জায়গার কাজ ছেড়ে আরেক জায়গায় ছুটে যাচ্ছে তারা, বিশ্রাম নেই। একটু সুস্থির হয়ে তক্তার উপর দিয়ে দৌড় দিলাম, কয়েক গজ সামনেই ফরাসিদের পরীক্ষায় ঢোকার শুরু মুখের দিকে। কিন্তু কয়েক পা যেতেই দৈত্যাকার এক ফরাসি সৈন্য বেরিয়ে এলো ওটার ভেতর থেকে। অপ্রস্তুত অবস্থায় একেবারে তার সামনে পড়ে গেলাম আমরা। তবে সম্পূর্ণ সজাগ ছিল কাঠ। লোকটা সামলে ওঠার আগেই নিজের কুড়াল দুই হাতে শূন্য তুলে ফেললো সে। পরক্ষণে কাঠ কাটার ভঙ্গিতে গায়ের জোরে নিচের দিকে চালালো। সাকলে লোকটার ঘাড়ের ওপর এসে পড়লো কুড়ালের তীক্ষ্ণতার ফলা। হাড় মাংস কাটার গা শিরানো শব্দের সঙ্গে চরচর করে বুক পর্যন্ত নেমে এলো। হ্যাঁচকা টানে কুড়াল বের করে নিল কাঠ। পড়ে গেল লোকটা, মরেনি, তবে মরতে দেরিও নেই। এবার কয়েকটা গ্রেনেড একযোগে ডাকঘরটার ভেতর ছুঁড়ে মারলাম। মেরেই একটা ভাঙা দেয়ালের এপাশে আশ্রয় নিলাম। বদ্ধ জায়গায় বিকট শব্দে ফাটলো গ্রেনেড। ধোঁয়ায় ভরে উঠল ডাগ আউট। একটু পর ধোঁয়া সরে যেতে আমরা ঢুকে পড়লাম হুড়মুড় করে। কাউকে পেলাম না ভেতরে, ফাঁকা। তবুও সাবধানের মার নেই বলে আঁকাবাঁকা সেলারের প্রতিটা বাঁকে একাধিক গ্রেনেড চার্জ করতে করতে সামনের দিকে ছুটে চলেছি। প্রতিটা বিস্ফোরণের শব্দে বারবার কেঁপে উঠতে লাগলো মাটি। ডাগ আউটের দেয়াল ভেতর দিকে ধসে পড়তে লাগলো। ধুলোর মেঘে ছেয়ে গেল চারদিক। এদিকে রক্ত আর পোড়া বারুদের গন্ধে বাতাস আগে থেকেই ভারী হয়ে আছে। এখানে সেখানে পড়ে থাকা খাবলা খাবলা রক্ত মাংসের ওপর দিয়ে ছপাত ছপাত করে দৌড়ে যাওয়ার সময় ভয় হচ্ছে পা পিছলে পড়ে না যাই। পড়লে আর উঠতে পারবো না। বুকে বিশাল গর্ত নিয়ে পড়ে আছে একজন। হঠাৎ আমার একটা পা সেটার ভিতর ডুবে গেল। চাপের চোটে একদলা রক্ত ভেতর থেকে ছলকে বেরিয়ে এলো। অজান্তেই কুঁকড়ে গেলাম। পা বের করে দেখি পাশে অফিসারদের একটা টুপি পরে আছে। একটু ময়লাও লাগেনি ওটার কোথাও, একেবারে ঝকঝক করছে। থামলাম আমরা। ধারে কাছে কোথাও শত্রুর দেখা নেই। তার মানে আপাতত যুদ্ধ শেষ। ভাবলাম এখন আমাদের গোলা আমাদের কভার দিচ্ছে, সুতরাং ওটা বহাল থাকতে এই জায়গা ছেড়ে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। কাজেই এক এক করে ফরাসিদের অক্ষত ডাগআউটে ঢুকে পড়লাম আমরা। শত্রুর ফেলে যাওয়া খাবার দাবার যে সামান্য সামনে পড়লো সংগ্রহ করেছি। অবশ্য কর্নড বিফ আর মাখনের দিকে আমাদের বেশি নজর। ভালোই ভালোই নিজের অবস্থানে ফিরে এলাম। ফরাসিদের তরফ থেকে আর হামলা হয়নি। উত্তেজনা কমে আসতে প্রচণ্ড অবসাদে হাত পা ভেঙে আসতে লাগলো আমাদের। যে যেখানে পারি শুয়ে পড়লাম ধুপধাপ করে। ঝাড়া 1 ঘন্টা অজ্ঞানের মতো পড়ে থাকলাম। একটা শব্দ করার শক্তিও নেই কারো। এত বেশি ক্লান্ত হয়ে পড়েছি যে পেটে একদম খালি হওয়া সত্ত্বেও মুখে কিছু দেওয়ার কথা একবার ভুলেও মনে আসেনি। বিশ্রামের পর ভেতরের টানটান উত্তেজনা কিছুটা কমে আসতে পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমরা জানি ফরাসিদের খাবার দাবারের একটা আলাদা সুনাম আছে। খাবার চুরি করতে আমরা মাঝে মধ্যে হানাও দিয়ে থাকি ওদের আস্তানায়। এসবের তুলনায় আমাদের খাবার অনেক সময় বমি পেয়ে যায়। গুণে দেখা গেল কর্নড বিফের মোট 5টা টিন জোগাড় করতে পেরেছি আমরা। হাই পাতলা এক টুকরো রুটি নিয়ে এসেছে। ওটাকে এমন কায়দায় কোমরে ঝুলিয়ে রেখেছে যে দেখলে মনে হবে সম্ভবত ছোড়া। রুটির এক পাশের খানিকটা রক্তও লেগে আছে। কোনো সমস্যা নয়, খাওয়ার সময় ওখান থেকে খানিকটা ছিঁড়ে ফেলে দিলেই হবে। অনেকদিন পর বেশ কিছু সুস্বাদু খাবার জুটে যাওয়ায় জিভে পানি এসে গেল সবার। ওদিকে জাদিন আবার 2 বোতল কনিয়াকও জোগাড় করে এনেছে। একটা বোতল থেকে 2 ঢোক গলায় ঢেলে পাশে বসে একজনের হাতে তুলে দিলাম।